ডেডলাইন ৯ জুলাই। এরই মধ্যে করতে হবে শুল্ক চুক্তি। কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র মিশনের টিম ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা, তার সাথে যোগ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টাও। প্রেস সেক্রেটারি জানিয়েছেন, রপ্তানিতে প্রতিযোগী দেশগুলোর বিষয়ে মাথায় রেখেই আলোচনা চলছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বিষয়টি এখনই নিষ্পত্তি না হলেও বাড়তি শুল্কের বিষয়টি আরও কিছুদিন স্থগিত থাকবে বলে আশাবাদী তারা। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবী। যুক্তরাষ্ট্রে গড়ে 15% শুল্কে পণ্য রপ্তানি করতে পারত বাংলাদেশ। গত 3 এপ্রিল এর সাথে হঠাৎই আরও 36% যুক্ত করে ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে যায় এখন 52%। এই হার স্থগিত আছে 9 জুলাই পর্যন্ত। প্রথমে চিঠি চালাচালি আর কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সাথে নতুন শুল্ক হার কী হতে পারে তা নিয়ে আলাপ করছে ডক্টর ইউনুস প্রশাসন। সেই আলোচনায় নিরাপত্তা উপদেষ্টার সাথে এবার যোগ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও একই মন্ত্রণালয়ের সচিব। 8 ও 9 জুন আরও আলোচনার কথা রয়েছে। তো আমরা আশা করছি যে এই টক্সটা খুব ভালো একটা কনক্লুশন হবে। আমাদের সাথে টক্স যেটা হচ্ছে ট্যারিফ রিলেটেড খুবই ভালো কথাবার্তা হচ্ছে এবং আমরা আশা করি দেয়ার উইল বি এ গুড রেজাল্ট। এটুকুই বলতে পারি, কেননা টক্সগুলো যেটা হচ্ছে যে এটা তো এই ধরনের টক্সের ফাইনাল রেজাল্টের আগে আসলে কমেন্ট করাও যায় না। নতুন শুল্ক হার নির্ধারণ করে এখন পর্যন্ত চীন, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সাথে চুক্তি সই হয়েছে। এতে ভিয়েতনাম 20% শুল্কে প্রবেশ করতে পারবে যুক্তরাষ্ট্রের বাজারে, আর ভিয়েতনামে শূন্য শুল্কে আসতে পারবে মার্কিন পণ্য। ব্যবসায়ীরা পুরোপুরি ভিয়েতনামের সাথে বাংলাদেশকে এক করে ভাবতে চান না। 8 তারিখের মধ্যে আমাদের এইটার একটা সাকসেসফুল সমাধান হতে পারে, এরকম একটা নিউজ আমরা পাচ্ছি। আর যদি না হয়, ইন দ্যাট কেস সেটা বিলম্ব বা ডিলেড একটা হবে, যেমন এটা এফেক্ট না করে এটা ডিলেড এফেক্ট হয়তো দিতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখতেছি। তার মানে 9 তারিখে এটা আমাদের ডেডলাইন শেষ না হয়ে আমরা হয়তো আরও কিছুদিন সময় পেতে পারি, এরকম একটা সম্ভাবনা আমরা দেখলাম পত্রপত্রিকায়। তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল না মিললে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের তৈরি পোশাক খাত। তবে তা বিপর্যয় নেমে আসার মতো নয়। খুব যে বিপর্যয় আসবে তা ঠিক না। ডেফিনেটলি আমরা একটা ডিফিকাল্ট পজিশনে থাকবো। আর আমরা তো অবশ্যই এই ডিলটা সাকসেসফুলি বের করে 8 তারিখে না পারলেও যে এক্সটেনশন আমরা পাবো আশা করি, তার মধ্যে আমরা সমাধান করতে পারবো, এটা ব্যাপারে আমরা বিশ্বাস করি। সূত্র বলছে, প্রথম দফার আলোচনায় শুল্ক হার নির্ধারণে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর বিষয়টি মাথায় রাখবে যুক্তরাষ্ট্র, এমন আশ্বাস দিয়েছে ইউএসটিআর। ইতিমধ্যে শুল্ক হার ঠিক করে 12টি দেশে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সুফিয়ান ফারাবী, 71, ঢাকা। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্র এবং জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার নিয়ে বিএনপির অবস্থানকে যারা ভুল ব্যাখ্যা করছে তাদের উদ্দেশ্য সফল হবে না। আরও জানাচ্ছেন শফিকুল হক। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা যখন শেষের দিকে, সেই সময়ে বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছে দলটি। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস, এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই। এ নিয়ে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের অবস্থানে স্পষ্ট করতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দল কোন কোন বিষয়ে কতদূর সংস্কারে রাজি তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন তিনি। চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সবাই অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। ঐক্যমত্য কমিশনের আলোচনা যখন অব্যাহত রয়েছে, তখন নিত্য নতুন এমন প্রস্তাব আসছে যেটি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিএনপি। জনগণকে সংযুক্ত না করে বড় কোনো পরিবর্তনের সুযোগ আছে কিনা সে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। ভুল ব্যাখ্যা করে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থান সৃষ্টি করে লাভ হবে না বলেও জানান দলটির মহাসচিব। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া, তার সম্পর্কে আপনার বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা, এটাতে লাভ হবে না। এ সময়
পিআর পদ্ধতিতে ভোট নিয়ে বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্তে আসার আহ্বান জানান দলটির নেতারা। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত ফলাফল প্রত্যাশা তাদের। দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়, এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমত্যে আসা যাবে। আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। পিআর পদ্ধতি হলো ভোটার নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া, বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে, এটা হয় না। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এর ভেতরেই বিচার ও সংস্কার ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি সম্ভব। তবে যারা দায়িত্বে তারা কোনো কারণে বিলম্ব করলে সেটির দায় বিএনপি নেবে না বলেও সাফ জানান দলটির নীতি নির্ধারকরা। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে এই দায় বিএনপি নেবে না। শফিকুল হক, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে দোষীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষ করাই জনগণের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে পুরনো পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই দাবি জানান। সুষ্ঠু ব্যবস্থায় নির্বাচন হচ্ছে কিনা তা পরীক্ষা করতে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া দরকার বলেও মনে করেন তিনি। এরপরে হতে পারে জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। পবিত্র আশুরার এক আলোচনায় মুজিবুর রহমান আরও বলেন, নিজের অধিকার ও ভোটের অধিকারের আশায় বাংলাদেশের জন্ম, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি বলেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যেতে হবে উল্লেখ করে মুজিবুর রহমান আরও বলেন, পতিত সরকারের দোসরদের বিচার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। জনগণের দাবি হচ্ছে অপরাধীদের বিচার হতেই হবে। জনগণের দাবি হচ্ছে আগে সংস্কার হতে হবে, স্থানীয় নির্বাচন হতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে, আর লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। এই যতক্ষণ পর্যন্ত সমভূমিতে খেলা না হবে, যদি উঁচু নিচু থাকে, তাহলে কিন্তু খেলা ঠিক মতো ইনসাফপূর্ণ হবে না। নওগাঁয় কর্মসূচি শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা। সাথে আছেন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। রবিবার বেলা 11:30টায় নওগাঁ থেকে তারা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় দলটি। দুপুরে সেখানে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে রাজশাহীতেও আয়োজন রয়েছে জুলাই পদযাত্রার। এর আগে শনিবার রাত 8:30টার দিকে নওগাঁর নওজওয়ান মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচিতে কথা বলেন নাহিদ ইসলাম। জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং 64টি জেলায় চলবে জুলাই 30 তারিখ পর্যন্ত। আজকের পরিক্রমায় আছে রাজশাহী বিভাগের 2টি জেলা আমরা কভার করব। তাদেরকে আমরা বলেছি যে সাধারণ মানুষের কাছে যান, মানুষের কাছে গিয়ে দেশটাকে নতুন করে করা প্রয়োজন, সে প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উত্তরবঙ্গে এনসিপির জুলাই পদযাত্রার 6ষ্ঠ দিনে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে বহর। এ নিয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনাইস। রাশেদ, এই মুহূর্তে পদযাত্রাটি কোথায় অবস্থান করছে? যদিও আমরা বলছিলাম যে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে এই পদযাত্রাটি, সেখানে কি কর্মসূচি তারা পালন করবেন, নেতাকর্মীরা কোনো বক্তব্য দিয়েছেন কিনা, এবং পরবর্তীতে তারা আজকে এখানে অবস্থান করবেন নাকি আরও অন্য কোনো এলাকায় তারা যাবেন? তানিয়া, এই যে পদযাত্রা কর্মসূচি সেটি কিন্তু আজকে তাদের দিনের প্রথম কর্মসূচি। আপনি জানেন যে সকালবেলা থেকে যাত্রাপথ ছিল এবং সেইটি মোটামুটি দীর্ঘ একটি যাত্রাপথ ছিল। সেই দীর্ঘ যাত্রাপথ শেষে কিন্তু তারা চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছেছেন 1:45টার সময়। এরপর কিন্তু পদযাত্রায় তারা অংশ নেন। তারা কিন্তু এখন চাঁপাইনবাবগঞ্জের পুরো যেই সদরটি রয়েছে সেই সদরে প্রদক্ষিণ করছে। আমরা কিন্তু দেখছি যে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি স্লোগান দিচ্ছেন এবং কথা বলছেন, তার পাশে কিন্তু হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। এবং এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে একবারে সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু নারী নেত্রীরা দাঁড়িয়ে রয়েছেন। সামান্তা শারমিন আছেন, আমি সামান্তা শারমিনের সাথে কথা বলবো। ইতোমধ্যে আপনারা 10টি জেলা ঘুরে ফেলেছেন, 11 নম্বর জেলা, কি বলবেন?
আমরা আজকে বিকালবেলা দুপুরবেলা এসে চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত হয়েছি। আমাদের আগের জেলাগুলোতে অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি এবং আমরা যে মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এই মুহূর্তে বিচার আর সংস্কারের প্রশ্নটাই আসল এবং জুলাই সনদ ঘোষণাপত্রের বিষয়ে সকলকে আমরা বলছি এবং ৩ আগস্ট ছাত্র জনতার পক্ষ থেকে এবং এনসিপি সহ সকল রাজনৈতিক দল ঘোষণাপত্র প্রণয়ন করবে। আক্তার হোসেন আছেন সদস্য সচিব, একটু যদি বলেন আজকেরটা একটু দীর্ঘভাবে শুরু হলো, মানে এখন থেকে প্রথম কর্মসূচি শুরু হলো, কি করবেন? আমরা জুলাই পদযাত্রার ৬ষ্ঠ দিনে আজকে চাঁপাইনবাবগঞ্জে এসেছি। গতকাল সর্বশেষ নওগাঁতে আমাদের জুলাই পদযাত্রা ছিল, একটা দীর্ঘ পথ এবং যেহেতু গ্রামীণ পথ ধরে আমাদেরকে আসতে হয়েছে সেক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে, কিন্তু সেই সকালবেলা থেকে চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা চাঁপাইনবাবগঞ্জ শহরে কাঠফাটা রোদ অপেক্ষা করে তারা এখানে আমাদের জন্য অপেক্ষা করেছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সারা চাঁপাইনবাবগঞ্জ শহরের দুই ধারে মানুষেরা আমাদেরকে দেখছেন এবং আমরা যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের কথা বলছি সেই স্লোগানগুলোর সঙ্গে তারা স্লোগান বিলাচ্ছেন। আমরা আশাবাদী যে বাংলাদেশের একেবারে ঢাকা থেকে অনেক দূরের একটি জেলা যেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা পৌঁছে গেছে, অসংখ্য মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার মনোবাসনা প্রকাশ করছেন। এটা আমাদেরকে এবং ভালোবাসা শিখতে হচ্ছেন। নাহিদ হোসেন আছেন, আমি যদি নাহিদ ইসলামের সাথে যদি একটু কথা বলি, কেমন লাগছে? আমরা পদযাত্রা করছি, চাঁপাইনবাবগঞ্জে এসেছি, মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি, সমর্থন পাচ্ছি। কি মনে হচ্ছে এই যে ভালোবাসা শিখতে হচ্ছেন সবার, ঢাকা কেন্দ্রিক দলকে এখন বাংলাদেশ কেন্দ্রিক দল মনে হচ্ছে? অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এই পদযাত্রার মধ্য দিয়ে একেবারে তৃণমূলে পৌঁছে যাচ্ছে, মানুষের অংশগ্রহণ, মানুষের আশা আকাঙ্ক্ষার কথা জানতে পারছে। শুভকামনা রইল। কথা বলছিলাম, আপনি দেখছেন যে পদযাত্রাটি কিন্তু এখন চাঁপাইনবাবগঞ্জ প্রদক্ষিণ করছে এবং অল্প কিছুক্ষণ পর তানিয়া প্রশ্ন করেছিলেন রাজশাহীতে তারা যাবেন এবং রাজশাহীতে একটি পদযাত্রা এবং পথসভা কর্মসূচি হবে। তানিয়া, নিশ্চয়ই আমরা তখন আবার ফিরে আসবো আপনার কাছে। দর্শক, সহকর্মী রাশেদ আনিস ছিলেন আমাদের সাথে এতক্ষণ এনসিপি যেই জুলাই পদযাত্রা করছে সারা দেশ জুড়ে তার খবরাখবর নিয়ে। 2024 সালের 18 জুলাই তারিখটি কোনো দিনও ভুলবে না শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবার। মুগ্ধ নেই বছর হতে চলল, কিন্তু পরিবারের কাছে সে আজও জীবিত। মুগ্ধের মৃত্যুর আগের দিন তার পরিবার গিয়েছিল উখিয়ায়, পরিবারের লোকজনকে মুগ্ধ পৌঁছে দিয়েছিল বাস স্টেশনে। সেটাই ছিল পরিবারের সাথে তার শেষ দেখা। ছেলের মৃত্যুর খবরটিও তখন তার বাবা মাকে জানানো হয়নি। সেই স্মৃতির কথা একাত্তরকে জানালো মুগ্ধর পরিবার। সহকর্মী রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। 18 জুলাই 2024, সময় বিকেল 5:22। আজমপুরের এই রাস্তাতেই আন্দোলনরত ছাত্র জনতাকে পানি দিয়ে সাহায্য করছিল মীর মুগ্ধ। এর ঠিক 28 মিনিট পর 5:50 অজ্ঞাত কোনো স্থান থেকে আসে গুলি, আর সেখানেই লুটিয়ে পড়ে মুগ্ধ। মৃত্যুর 9 মিনিট আগে মুগ্ধ ধারণ করেছিল এই ভিডিও, যেখানে সে উপস্থিত সবাইকে গুলি ছোড়া হচ্ছে বলে সতর্ক করছিল। সে সবই এখন স্মৃতি। মুগ্ধর আরো অনেক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে উত্তরা 12 নম্বর সেক্টরের এই বাড়িটি, যেখানে তার বাবা মা সবাই আছেন, শুধু মুগ্ধই নেই। হাসি দিলে এটা খুব ফুটে উঠতো। যমজ দুই ভাই মুগ্ধ স্নিগ্ধ। বাবা দেখাচ্ছিলেন মুগ্ধের চোখের নিচের তিল, যা দেখে বোঝা যেত দুই ভাইয়ের পরিচয়। ছোটবেলার এই ছবিগুলোই আজ এই বৃদ্ধ বাবার একমাত্র সম্বল। শেষবার ছেলেকে বাস স্টেশন থেকে বিদায় দেওয়ার স্মৃতি তার আজও চোখে ভাসে। কানে বাজে যাওয়ার আগে মুগ্ধর মাকে বলে যাওয়া দুটি শব্দ, আম্মু যাই। তো বড় ছেলে সহ আমাদেরকে ওই বাসে তুলে দিছে। 17 জুলাই প্রায় 2-2.5 ঘন্টা আমাদের সাথে ছিল। 8:30 বাচ্চা আছে, তো ওই দিয়ে শেষ বিদায় বলতেছে যে আম্মু যাই। তোর আম্মু বলছে যে আল্লাহর নাম নিয়ে যাও। ছেলের পরনের জামা, ঘর, বিছানা, টেবিলগুলো এখনো আগের মতো। শুধু মুগ্ধর রুমে এলেই তার বাবা বুঝতে পারেন ছেলে নেই। মৃত্যুর 3 দিন আগে কৌশলে বাবা মার কাছ থেকে আন্দোলনে যাবার সম্মতি নিয়েছিল মুগ্ধ। 15 জুলাই রাত্রে আমরা খাওয়া দাওয়ার পরে প্রায় একসাথে হই। তো এর মধ্যে সে হঠাৎ বললে উঠলো যে আব্বু
ছাত্রদের এই দাবি কি সরকার মানবে? আমি বললাম এই ছাত্রদের দাবি তো যৌক্তিক দাবি, হ্যাঁ, এক সময় সরকার মানতে বাধ্য। তা আমার যদি ওই সময় যদি মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স থাকতো, আমি মুক্তিযুদ্ধে যাইতাম। এর মধ্যে মুগ্ধ সাথে সাথে ওর মারে প্রশ্ন করতেছে, আম্মু আম্মু তুমি কি আমাদেরকে মুক্তিযুদ্ধে যাইতে দিতা? মানে এই প্রশ্ন করে বসে। তখন তো ওর মা কিছু বলে নাই, আমি কিছু বলে নাই, অর্থাৎ একটা মৌন সমর্থন নিয়ে নিছে আর কি। মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত দুজন ছিলেন বন্ধুর মতো। ভাইয়ের মৃত্যুর খবরটি উখিয়ায় থাকা অবস্থাতেই তাকে প্রথম জানিয়েছিলেন আরেক ভাই স্নিগ্ধ। মুগ্ধর মায়ের প্রথম সমুদ্র দর্শন, আর তখনই আসে ছেলের মৃত্যুর খবর। আমার মা মাত্র তখন সমুদ্র দেখে বলতেছিল যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি, হ্যাঁ আমরা এগুলো কখনোই দেখি নাই, এটা বলতেছিল। এর মধ্যে আমি এই ঘটনা শুনি, তখন আমার মাথায় আসলে প্রথমে ছিল যে আমার মায়ের হার্ট অনেকটুকু কাজ করে না। বাবা হয়তো কিছুটা বুঝতে পারতেছিলেন, তো তখন বাবা বলতেছিলেন যে ও কি বাইচে আছে না নাই। তো আমি এই কথা শুনে আসলে আর তাকে কোনো জবাব দিতে পারি নাই। এরকম দেখে আমার মা তখন কান্না করে ভেঙে পড়েন। উনি বলা শুরু করেন যে আমার এই নামাজি ছেলেটারে আল্লাহ এত সহজে নিয়ে যাবে, আল্লাহ এত নিষ্ঠুর হইতে পারে না। টেবিলে রাখা একের পর এক মুগ্ধর ক্রেস্ট। জীবনে একটাই অপূর্ণতা ছিল মুগ্ধর, আর তা হলো বিমান বাহিনীতে চাকরির চেষ্টা। আমি যেরকম মেরিন ইঞ্জিনিয়ার, ও এরকম এয়ারফোর্সে যেতে চেয়েছিল দেশের সেবা করার জন্য। উত্তরায় তার বাসার গলিটির নাম এখন শহীদ মীর মুগ্ধ সড়ক। সেই গলিতে আর মুগ্ধর পা পড়ে না। তবে সবাই জানেন মুগ্ধ নামে এক বীর তরুণের কথা। অন্যায়ের প্রতিবাদে যে তরুণ তার জীবনটাই বাজি রেখেছিলেন। রাশেদ আনিস, ৭১, ঢাকা। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলেও জানান তিনি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূর্ব উত্তরার থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন সারা দেশে মবের ব্যাপকতা বেড়ে গেছে, তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এ সময় নির্বাচনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের বিষয়টি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর একার উপর নির্ভর না করলেও বাহিনীর প্রস্তুতি রয়েছে। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ধরনের নিয়োগ কমিটিতে আনা হয়েছে পরিবর্তন। বাদ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের প্রতিনিধিকে। বিমান বলছে তারা স্বতন্ত্র প্রতিষ্ঠান, তাই নিজেদের কর্মী নিজেরাই নিয়োগ দিচ্ছে। এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। মন্ত্রণালয় সূত্র বলছে তাদের মতামত না নিয়ে নিয়োগ কমিটি পরিবর্তন করেছে বিমান। মোহন ইসলামের প্রতিবেদন। 2022 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে বাতিল করা হয় পরীক্ষা। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সরিয়ে দেয়া হয় বিমানের তখনকার এমডিকেও। এরপর বিমানের নিয়োগ পরীক্ষা সহ সব কমিটিতে যোগ করা হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি। তবে সম্প্রতি আবারও পরিবর্তন আনা হয়েছে বিমানের নিয়োগ কমিটিতে। গেল 5 মে দেয়া এক প্রজ্ঞাপনে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের প্রতিনিধিকে। কর্মকর্তারা বলছেন স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নতুন এই নিয়োগ কমিটি প্রণয়ন করেছে বিমান। হ্যাঁ, রিসেন্ট একটা চেঞ্জ এসেছে নিয়োগ কমিটিতে। এখন যে পলিসিটা রিসেন্ট যেটা অ্যাপ্রুভাল হয়েছে, সেখানে আপনার বিমান যেহেতু এটা একটা গভর্নমেন্ট কোম্পানি, এই কোম্পানির তাদের নিজস্বই তারা পলিসি তৈরি করতে পারে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আগের রিক্রুটমেন্ট পলিসি থেকে একটু চেঞ্জ আসছে এবং সেখানে বিমানের যারা কর্মকর্তা রয়েছেন
তারাই হচ্ছে বিভিন্ন কমিটিতে রয়েছে। আগের কমিটিতে মিনিস্ট্রির প্রতিনিধি ছিল, এখনকার কমিটিতে মিনিস্ট্রির প্রতিনিধি রাখা হয়নি। মন্ত্রণালয়ের সূত্র বলছে মতামত নেওয়ার আগেই মন্ত্রণালয়ের প্রতিনিধিকে বাদ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে বিমান। তবে এ নিয়ে মন্তব্য জানতে চাইলে এ তথ্য দিয়ে প্রতিবেদকের কাজ কি এমন প্রশ্ন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। Of getting this information from Biman and from the ministry. আচ্ছা, what is the relevancy of getting this information? এই তথ্য নিয়ে আপনার কি প্রয়োজন? তো আমি একটা রিপোর্ট করব। বিমানের জনসংযোগ কর্মকর্তা নয়, বরং চেয়ারম্যান মুহিত চৌধুরীর বক্তব্য নেওয়ার পর সচিব বরাবর আবেদন করার পরামর্শ দেন সচিব নাসরিন জাহান। আপনার কোনো আরো তথ্য দরকার, তখন আপনি কি কারণে দরকার একটা পলিটিক্স লেটার দিয়ে পাঠান, দেন উইল কনসিডার। মোহন ইসলাম, ৭১, ঢাকা। নানা আয়োজনে ঢাকার বাইরেও পালিত হচ্ছে পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করেছেন শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। ঐতিহাসিক কারবালার ট্র্যাজেডির কারণে মুসলিম বিশ্বে আশুরা পালিত হয় শোক ও হোসাইনি চেতনায়। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়গা থেকে সকালে জুলুস সহকারে তাজিয়া মিছিল বের হয়। এ সময় মুসল্লিরা হাই হোসেন রব তুলে তাজিয়া মিছিলে অংশ নেন। এর আগে ইমামবাড়গা হতে মার্শিয়া ও মজলিস অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মের নামে যারা সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন মুসল্লিরা। এখানে মানবতারও বিষয় আছে, তাই আমরা যেন মানবতাকে না ভুলি, ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা জালিমের বিরুদ্ধে, সে যেই হোক তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং কারবালা শিক্ষা হচ্ছে এটা। খুলনা নগরীর বিভিন্ন স্থান থেকে সারাদিনে শিয়া সম্প্রদায়ের মানুষ ইমাম হাসান ও হোসেন মাতমে কারবালার সেই দিনের তাৎপর্যকে ধারণ করে তাজিয়া মিছিল বের করেন। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরা ইয়া হাসান ইয়া হোসেন নাম ধরে মাতম করতে থাকেন। এছাড়া নগরীর খালিশপুর, ফেরিঘাট, শেখপাড়া সহ একাধিক এলাকায় আলাদা আলাদা তাজিয়া মিছিল বের করা হয়। প্রত্যেক বছর আশুরা এই মিছিল বের করে থাকে, যাতে মুসলমানরা একটু চেষ্টা করুক, জানুক যে সেদিন কেন ইমাম হোসেন আলাইহিস সালাম সেদিন শাহাদাত বরণ করেছিলেন। যে যেখানে জুলুম হবে, কোনো হুসাইন বা তার প্রেমিক বা তার অনুসারী তার চেতনা নিয়ে তারই ইসলামের প্রতি যে হুমকি আসবে তা রুখে দেবে। একইভাবে বরিশাল নগরীর ভাটারখাল থেকে শোক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সেখানে কাওয়ালি পরিবেশন ও তবারক বিতরণ করা হয়। আজকের এই র্যালির মাধ্যমে আমরা সারা বিশ্বের মুসলমান যেন মাথা উঁচু করে সর্বপ্রান্তে দাঁড়াতে পারে, আজকের দিনে এই হোক আমাদের প্রত্যাশা। মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি থেকে ৩০টি কাশিদের দল দেশের বিভিন্ন অঞ্চল টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, ফরিদপুর, রাজবাড়ী, নাটোর, ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ঘুরে কারবালার বেদনা বিধুর কাহিনী বর্ণনা করে। পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাজিয়া মিছিল বের করা হয়। নূর তাজমিন নীর, ৭১। টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত হচ্ছে দেশের উপকূলীয় এলাকা। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা, সাগর রয়েছে উত্তাল অবস্থায়। প্রতিটি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা তৃতীয় দিনের মতো যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ভাঙতে শুরু করেছে দুর্বল বেড়িবাঁধ। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। টানা ৩ দিন অবিরাম বৃষ্টি ঝরছে পটুয়াখালীর কলাপাড়ায়। এরই মধ্যে ঝুঁকিতে পড়েছে কলাপাড়ার চরচান্দুপাড়া ও গইয়াতলা বেড়িবাঁধ। নদীর জোয়ারের তোড়ে বাঁধ দুটিতে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের ৫,০০০ পরিবার। আবহাওয়া যখন আমরা খারাপ দেখছি, আমরা চলে আসি সেটা ৭ লাখ টাকার বাজার বাইরে অর্ধ মানে মোটামুটি কাদা ফেরাই তলাই গেছে। তা আমরা আছি মানে খুব একটা সমস্যার মধ্যে। রান্না বান্না আমরা চুলোর তলাই যায়, চুলোর নিচ দিয়ে পানি উঠলে আমরা তো রান্না করতে পারি না, ওই সময় তো আমাকে অনেক কষ্ট হয়। দ্বীপ জেলা ভোলায় রবিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সাগর উত্তাল হওয়ায় সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। টানা তৃতীয় দিনের মতো ভোলার আভ্যন্তরীণ 10টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক যাত্রী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলার যোগে ইলিশা লক্ষ্মীপুর রুটে যাতায়াত করছেন।
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় রবিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন অনেকটা স্থবির। নদ নদী স্বাভাবিক থাকলেও গভীর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গভীর সাগরে থাকা বহু মাছ ধরার ট্রলার উপকূলবর্তী সাগর মোহনা ও নদীর কাছাকাছি এসে অবস্থান নিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী 24 ঘন্টায় বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। হাসান আহমেদ, ৭১।